দেখতে দেখতে রাত 12:30 বেজে গেল। বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছিল বলে মুগ্ধতা ঘরের জানালাগুলো দিতে এসেছিল। ঝড়ের সাথে যে ছিটছিট করে বৃষ্টিও পড়ছিল তা মুগ্ধতা জানালা দিতে গিয়ে বুঝল। কতদিন বললেও ভুল হবে, কত বছর মুগ্ধতা বৃষ্টিতে ভেজে না। বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর ঠান্ডা কাশি শুরু হয়ে যায়, তাই চাইলেও বৃষ্টিতে ভেজে না। ঘরের জানালা বন্ধ করে মুগ্ধতা ব্যালকনিতে গেল। শুধু জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করার মাঝে কি তৃপ্তি আছে? না, নেই। বৃষ্টিকে উপভোগ করতে হলে গা ভাসিয়ে দিতে হবে এই কালো মেঘের ঘনঘটায় আচ্ছন্ন ঝোড়ো হাওয়ার সাথে, আর নিজেকে লেপ্টে নিতে হবে এই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাতে। তারপর কোনো একসময় অঝোর ধারাতে বৃষ্টি নেমে ভিজিয়ে দেবে সমগ্র শরীর। শিরা উপশিরা দিয়ে গরম রক্তের শিহরণ বয়ে যাবে। সব মন খারাপের কথনগুলি ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। প্রশান্তি বিরাজ করবে সমগ্র শরীর জুড়ে। এতকাল স্পর্শর ভয়ে বৃষ্টিতে ভিজত না, কিন্তু আজকে তো আর স্পর্শ নেই, তাই চাইলেও ওকে আটকানোর মতো কেউ নেই ভেবে একটু তাচ্ছিলেমর সাথে হাসল মুগ্ধতা। বৃষ্টির দিনে শাড়ি না পরলে কি বড্ড বেমানান লাগে? হাতে কাচের চুড়িগুলো ঝনঝন করে না বাজলে মুঝি মেঘের গুড়গুড় আওয়াজের সাথে তাল মেলানো যায় না? পায়ের লাল আলতা বৃষ্টিতে ধুয়ে না গেলে বুঝি প্রকৃতির একজন হওয়া যায় না? নুপুরের আওয়াজে ঝুমঝুম শব্দ না হলে বৃষ্টিও বুঝি দুঃখ পাই? কথাগুলো একমনে ভাবছে মুগ্ধতা, আর মুচকি মুচকি হাসছে। কই আগে তো কখনো এমন ভাবনা চিন্তা ওর মাঝে কাজ করত না। আগে তো এত আবেগী হয়ে কথা বলতে না। আগে বৃষ্টি মানেই কেবল বুঝত ছাদে গিয়ে লাফালাফি করা আর স্লিপ খেয়ে ধরাম ধরাম করে পড়া। কই এখন সেই ভাবনাগুলো তো আর আসছে না। তাহলে ও কি বুঝতে শিখছে সব? স্পর্শর ভাষায় যাকে বলে ম্যাচিওরিটি। কথাটা ভেবে মুগ্ধতা ওর হাতের কাছের চুড়িগুলো বাজালো ঝনঝন আওয়াজ করে। সত্যিই তো মেঘের গুড়গুড় আওয়াজের সাথে ওর চুড়ির আওয়াজ খুব ভালোভাবেই সঙ্গ দিচ্ছে। ওর কল্পনার সাথে বাকি ভাবনাগুলো মেলানোর জন্য পায়ের দিকে তাকল। পায়ের আলতা বৃষ্টিতে ধুয়ে ধুয়ে যাচ্ছে। মুখে একরোখা হাসি নিয়ে এবার দু পায়ের আন্দোলনে নুপুরগুলো বাজিয়ে তুলল। সত্যিই এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে যাচ্ছে শরীর জুড়ে। কখনো বৃষ্টির দিনে শাড়ি, রেশমি চুড়ি, নুপুর আর আলতা পরার মতো উদ্ভট ভাবনাচিন্তা মুগ্ধতার কখনোই আসেনি। আজ হলো এমন। মুগ্ধতা ব্যালকনির রেলিং ধরে বাইরের দিকে তাকালো। শনশন আওয়াজ হচ্ছে। ব্যালকনির পাশের কৃষ্ণচূড়া গাছটা তার মাথাটা হেলে দুলে দোলাচ্ছে। এই সময় কৃষ্ণচূড়া গাছটা ফুলে ভরে যায়, তাই তার লাল টকটকে পাপড়িগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে। আবার অনেকগুলো ওর ব্যালকনির মেঝেতেও পড়ে আছে। ফুলের টবগুলোতে জল জমেছে। শুকনো গোলাপের পাপড়ি ঝরে ঝরে টবের জলের মাঝে ভাসছে। এখন যদি একটা নৌকা ভাসানো যেত, কতই না ভালো হতো। মুগ্ধতা রেলিং ঘেঁষে ডানদিকের রাস্তার দিকে তাকালো। শহরটাকে দেখা যাচ্ছে। বড্ড ব্যস্ত এই শহর। স্পর্শর অনুপস্থিতি আজ বড্ড আঁচড় কাটছে মনে। গলা ছেড়ে চেঁচিয়ে বড্ড বলতে ইচ্ছা করছে। আপনার মনের এই শহর আমার, শুধু আমার, যেখানে স্পর্শর ছোঁয়াতে একরাশ মুগ্ধতা বিরাজ করবে, ভালোবাসার রঙিন প্রজাপতি উড়বে, এই মেঘলা রাতেও যেন রংধনু দেখা দেবে। কানে আওয়াজ আসছে, গাড়ির পিপ পিপ শব্দের আওয়াজ, যা মূলত দারোয়ানকে বড় গেটটা খুলে দেওয়ার নির্দেশ জানাচ্ছে, কারণ সে আসতে চাই। মুগ্ধতা খানিকটা ঘাড় ঘুরিয়ে দেখল, স্পর্শর গাড়ি। মুগ্ধতা চোখ ফিরিয়ে নিল। অশান্ত মনকে আরও অশান্ত করতে একরাশ অভিমান জমা হচ্ছে। স্পর্শর তুলনায় নিজের প্রতি অভিযোগ জানাচ্ছে বেশি, নিজেকে ম্যাচিওর করার অভিযোগ। অন্য সময় হলে মুগ্ধতা হয়তো এখন স্পর্শর ভয়ে রুমে পালিয়ে যেত, কিন্তু এখন যেন পা দুটো আর সরতে চাইছে না। মনের ভিতর বারবার বলছে যে, থাক না মুগ্ধ, সবসময় নিজেকে জোর করে চালানোর প্রয়োজন কি? কখনো প্রকৃতিকে ওর দায়িত্বটা নিতে দে, মানুষটাকে তোর কাছে আসতে দে, অধিকার খাটাতে দে। যদি একটিবার হলেও সে ভালোবেসে জড়িয়ে ধরে তবে। মুগ্ধতা ঘরে গেল না, ঠাই দাঁড়িয়ে রইল। স্পর্শকে স্পর্শ দেখা যাচ্ছে। গাড়ি রেখে ভিজে ভিজে আসছে সে। সমগ্র শরীর যেন বড্ড বিচলিত। মুগ্ধতা ততক্ষণ স্পর্শর দিকে তাকিয়েছিল যতক্ষণ স্পর্শ চোখের সামনে ছিল। বলাই বাহুল্য যে কিছুক্ষণের মধ্যেই ওর দরজায় নখ পড়বে।
ভেজা ভেজা গায়ে স্পর্শ এসে দরজার সামনে দাঁড়াবে, মুখের ভাবাবেগ ঠিক কেমন হবে তা মুগ্ধতা জানে না, কারণ ওর কারণে যা যা প্রতিক্রিয়া স্পর্শ দেখিয়েছে তাতে স্পর্শ যথেষ্ট রেগেই আছে বলে মুগ্ধতার মনে হয়। হাতে গোনা ১.৫ মিনিটের মধ্যেই দরজায় নক পড়ল। মুগ্ধতার মা শিফা খানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, ব্যস্ত ভঙ্গিতে ডাকছে, যেমনটা মাঝরাতে কারোর গাঢ় ঘুমটা ভেঙে গেলে যেমন হয় ঠিক তেমনটাই। মুগ্ধতা আর বেশি কিছু না ভেবে পা বাড়াল, না জানি ওকে এমন কাকভেজা অবস্থায় দেখে তাদের প্রতিক্রিয়া ঠিক কি হবে। দরজা খুলতেই ছিটকানির খট করে আওয়াজে স্পর্শ সামনের দিকে তাকাল। মুগ্ধতা শাড়ি পরে কাকভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে সামনে। মুগ্ধতাকে এমনভাবে দেখে স্পর্শ থমকে গেলে, এটা কি ওর সেই মুগ্ধ যে শাড়ি পরতে চাইল না, যার চোখের দৃষ্টি ছিল চঞ্চল, চাহনি ছিল দুষ্টুমিতে ভরা। মুগ্ধতাকে দেখছে ও মুগ্ধ হয়ে, কিন্তু মুগ্ধতা ওর দিকে তাকাচ্ছে না। মুগ্ধতার মা ওকে এই অবস্থায় দেখে অবাক হয়ে বললেন, মুগ্ধ তুই এভাবে ভিজলি কি করে? জানালা দিতে গিয়ে ভিজে গেছি আম্মু। স্পর্শ বুঝতে পারল মুগ্ধতার কথার সমস্তটা সত্যি না, ও নিজের ইচ্ছাতেই ভিজেছে সেটা স্পর্শ বুঝতে পেরেছে। তবু এখন শিফা খানের সামনে কিছু বলল না। মুগ্ধতাকে একান্তে ও অনেক কিছু বলবে। মুগ্ধতাকে যেভাবে সকালে কষ্ট দিয়েছে ঠিক তোটাই বা তার ও বেশি ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবে ও। এখন যদি তোর ঠান্ডা লাগে তাহলে কি হবে বলতো? আর স্পর্শও ভিজে গেছে কেমন? তোরা বস, আমি কফি করে আনছি, আর স্পর্শর জন্য জামা আনছি তোর ভাইয়ার কাছ থেকে। মুগ্ধতা বিচলিত গলায় বলল, তার কোনো দরকার নেই আম্মু, ওনার এক সেট জামা আমার রুমে আছে, ওনার জন্য তুমি যেটা কিনেছিলে সেটাই, এখন ওটাই পরুক, আর 1 কাপ কফি আনো ওনার জন্য। আমি খাবো না, আমার খুব ঘুম পাচ্ছে, কফি খেলে ঘুম ছুটে যাবে, সারারাত ঘুম আসবে না। উনি স্বাভাবিকভাবেই বললেন, আচ্ছা। কথাটা বলে উনি চলে গেলেন। মুগ্ধতা রুমে ঢুকল, স্পর্শ ও পিছন পিছন রুমে ঢুকল। দরজা দিল না, কারণ কিছুক্ষণের মধ্যেই শিফা খান কফি আনবেন। মুগ্ধতা রুমে ঢুকে ওর ওয়ার্ড্রব থেকে একটা সাদা কালারের শার্ট আর একটা জিন্স এনে বিছানার ওপর রেখে কিছু না বলে একটা কামিজ আর প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্পর্শ ব্যালকনিতে গেল। মুগ্ধতা ওয়াশরুম থেকে বেরোলে ও চেঞ্জ করতে ঢুকবে। ততক্ষণের জন্য ও ব্যালকনিতে গেল। আসার সময় মুগ্ধতাকে ও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বৃষ্টি এখনো থামেনি, বরং বেড়েছে। মাঝে মাঝেই হঠাৎ বৃষ্টিগুলো বড্ড বাঁধানো ছাড়া হয়, থামার নাম নেই না। স্পর্শ দেখল একটা নূপুর পড়ে আছে ফ্লোরে। মুগ্ধতার লাফালাফিতে হয়তো একটা খুলে পড়ে গেছে। নূপুরটা তুলে মুচকি হাসল। নূপুরটা মুঠোয় নিয়ে বিড়বিড় করতে করতে একটা আবৃত্তি করল, জানো তো প্রিয়, বহুদিন পর আজ তোমাকে রুক্ষ কণ্ঠে বড্ড কড়া কড়া শব্দ শুনিয়ে থামিয়ে দিয়েছি তোমাকে। তোমার কম্পমান ঠোঁটগুলো কিছু বলতে চেয়েছিল, তবে আমি তাকে বাধা দিয়েছি। কিছু কিছু সময় থেমে যাওয়াটা সার্থকতার হয়। যদি তুমি বুঝতে ঠিক কতটা চাই তোমাকে, তাহলে হয়তো থেমে যেত তোমার এই ছটফটানি। আমাকে তোমার থেকে হারাতে দিতে না, আবদ্ধ করে রাখতে নিজের কাছে। হারানোর ভয়টা প্রবল হতো। তোমার এই নিস্তব্ধতা যে বড্ড ভয়ঙ্কর। মুগ্ধ হচ্ছি বারবার, হারাতে ইচ্ছা করছে তোমাতে। আমি কি তোমার মাঝে হারাতে দেওয়া যায় না? নূপুরটা হাতে করে রুমে এলো। মুগ্ধতা আয়নার সামনে বসে আছে, মুখটা মলিন লাগছে বড্ড। বিছানার ওপর ধোয়া ওঠা একটা কফির কাপ। স্পর্শ জামা আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকল। কফির কাপে একটা চুমুক দিয়ে মুগ্ধতার সামনে ধরল। মুগ্ধতা অবাক হয়েও যেন হল না, সবটা দেখেও যেন না দেখার ভান করার তুমুল চেষ্টা করছে। স্পর্শ এবার বলে উঠল, এক চুমুক নাও এখান থেকে। মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে বলল, আমি কফি খাই না। স্পর্শ আর এক চুমুক দিয়ে বলল, খাও না, খেতে হবে। মুগ্ধতা খানিকটা রাগী চোখে বলল, কোনো কিছুতে জোর করা আমি পছন্দ করি না, তাছাড়া আমার ঘুম পাচ্ছে। এখন কফি খেলে আমার আর ঘুম আসবে না, আপনি খেয়ে শুয়ে পড়ুন, আমার কাজ আছে। কথাটা বলে উঠে যেতে নিলেই স্পর্শ ওর হাতটা ধরে নিল। মুগ্ধতা ঘুরে তাকল। কিছু বলবেন?
স্পর্শ মুগ্ধতার হাত টেনে ওর কোলে বসালো। কফিটা ওর সামনে ধরে বলল, ইসলামে স্বামীর কথার অমান্য করা একটা বড় গুনাহ, অবাধ্য স্ত্রী হতে নেই মুগ্ধ। তাছাড়া আমার মাঝে নেশা ধরিয়ে এই কফি খেয়ে আমি সারারাত জেগে থাকবো আর তুমি ঘুমাবে, সেটা কি করে হতে দিই বলো? যতই হোক স্ত্রীকে ভালোবাসার মতো একটা বিরাট অধিকার একটা স্বামীর থাকে। মুগ্ধতা বলল, আমি সত্যিই অবাধ্য, আমি ইমম্ম চিওর, আমি কখনো কারোর ভালো ভাবতে পারি না, তাই এগুলো আমাকে বলা বৃথা। কথাটা বলে কফিটা ও খেয়ে নিল। ওর চোখজোড়া ছলছল করছে। স্পর্শ ওকে আবার ওর কাছে টেনে নিতে চাইছে, কিন্তু ও যাবে না, কারণ স্পর্শ ওকে আজ এমন অনেক কিছুই বলেছে যার জন্য ওর এই পরিবর্তন, আর তা হয়তো খুব বেশি করেই দরকার ছিল। বাম চোখের জলটা গড়িয়ে পড়ার আগেই মুগ্ধতা মুছে নিল। স্পর্শ মুগ্ধতার দিকে নেশাভরা চোখে তাকিয়ে বলল, আই লাভ ইউ মুগ্ধ, এন্ড আই রিয়েলি লাভ ইউ, কান্ট লিভ উইথাউট ইউ। মুগ্ধতার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল স্পর্শর বলা ভালোবাসি কথাটায়। এই তিনটে শব্দ শোনার জন্য ও কি কি না করেছে, কিন্তু তবুও কোথাও না কোথাও ভালো লাগার সাথে সমান তালে অভিমানটাও বড্ড কাজ করছে। স্পর্শ মুগ্ধতার গলায় ঠোঁট ছোঁয়াতেই মুগ্ধতা সরে এলো। একটু থেমে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। স্পর্শ ওর কাছে গিয়ে কিছু না বলে কোলে তুলে নিল। এ বিরহ আর সহ্য হয় না। বাইরে প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ঘর আলোকিত হচ্ছে আর মুগ্ধতার চোখের কোনো বেয়ে জল গড়িয়ে পড়ছে। বড্ড বেশি কাছে চলে গেছে স্পর্শর। ভালোবাসাগুলো গভীর হচ্ছে, উষ্ণ ভালোবাসাগুলোকে থামানো অসম্ভব। অনুভূতিগুলো যেন আপাতত অভিমানগুলোকে সরিয়ে রেখে মনের মাঝে ড্রাম বাজাচ্ছে। বাইরের দমকা হাওয়া জানালায় আছড়ে পড়ছে। মুষলধারে বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই শহর। অনেকক্ষণ ধরেই শীতশীত অনুভব করছে স্পর্শ। ঠান্ডা হাওয়া বইছে বাতাসে। এখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে, তবে মুষলধারা আর নেই। মুগ্ধতার দিকে ঘুরে তাকাতেই দেখল মুগ্ধতা চাদরটা নিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে। স্পর্শ চাদরটা মুগ্ধতার গা থেকে টেনে নিয়ে মুগ্ধতার গায়ে ভালো করে চাদরটা জড়িয়ে দেবে বলে চাদরটা সরাতেই দেখল মুগ্ধতা পেটে হাত দিয়ে চেপে শুয়ে আছে। স্পর্শ দেখল মুগ্ধতা চোখ বন্ধ করে আছে। চোখের কোনো জমে থাকা জলগুলো শুকিয়ে গিয়েছে অনেক আগেই, তবুও তার ছাপ স্পষ্ট। স্পর্শ বুঝতে পারল মুগ্ধতার পেইন হচ্ছে, তাই মুগ্ধতার গায়ে ভালো করে চাদরটা টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গাড়িতে ওর একটা ওষুধের বক্স থাকে সবসময়, তাতে বিভিন্ন ধরনের ওষুধ স্পর্শ রেখে দেই। ছিটে ছিটে বৃষ্টি পড়ছে, ছাতার খুব একটা দরকার হবে না বলেই মনে হচ্ছে, তাই অনেকটা দৌড়ে গিয়ে গাড়ি থেকে ওষুধের বাক্সটা নিয়ে এলো। শিফা খান সকালের নাস্তা বানাচ্ছে আর রোজা ভাবিও ওনার হাতে হাতে কাজ করে দিচ্ছে। স্পর্শকে তাড়াহুড়ো করে রুমে ঢুকতে দেখে রোজা বলল, আরে স্পর্শ ভাইয়া, কোথায় গিয়েছিলেন? বাইরে তো বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাননি? স্পর্শ থেমে একটু ঘাবড়ে গিয়ে বলল, গাড়িতে একটা মেডিসিনের বক্স ছিল, ওটাই আনতে গিয়েছিলাম। শিফা খান চিন্তিত সুরে বললেন, তোমার কি শরীর খারাপ বাবা? মুগ্ধ তো কিছু জানালো না। মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে? আসলে মুগ্ধর শরীরটা ভালো লাগছে না, তাই ওকে মেডিসিন দেওয়ার জন্যই বক্সটা আনতে গিয়েছিলাম। মুগ্ধতার শরীর ভালো না শুনে ওনারা আর কেউ কোনো কথা বাড়ালেন না, কারণ এসব ব্যাপার স্পর্শই ভালো বুঝবে। যতই হোক ও ডক্টর, আর মুগ্ধতার হেলথ নিয়ে স্পর্শ যথেষ্ট পজিটিভ। রোজা স্পর্শকে এমন আপত্তিকর মুহূর্ত থেকে বার করে আনার জন্য বলল, আচ্ছা ভাইয়া, আমি আপনার আর মুগ্ধর ব্রেকফাস্ট রুমে দিয়ে আসব, আপনি যান, ওকে তাড়াতাড়ি মেডিসিনটা দিন। রোজার কথা শুনে স্পর্শ মুচকি হাসল। সকাল সকাল এমন একটা কিছু হবে ও ভাবতে পারেনি। রোজা ভাবি ওকে সবসময় হেল্প করে, মুগ্ধতা যে এখানে এসেছে সেই খবরটাও রোজাই দিয়েছে ওকে। তাড়াতাড়ি করে রুমে গেল, মুগ্ধতাকে ডাকল, এই মুগ্ধ, ওষুধটা খেয়ে নাও, ইউ উইল ফিল বেটার। মুগ্ধতা স্পর্শর কথা কানে নিল না যেন, চুপচাপ শুয়ে রইল। স্পর্শ আবার বলল, ওষুধটা খাও, পেইন কমে যাবে।
মুগ্ধতা এবার ভারী গলায় বলল, আমার কিছু হয়নি, আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করবেন না। স্পর্শ বক্সের ঢাকনাটা দিতে দিতে বলল, ভালো কথায় কি কাজ হবে নাকি আমাকে আবার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে? মুগ্ধতা রেগে গিয়ে বলল, বিরক্ত করছেন কেন? বললাম না আমার কিছু হয়নি। স্পর্শ বুঝল ভালো কথায় কাজ হাসিল হবে না, তাই এবার মুগ্ধতাকে টেনে বিছানা থেকে তুলে দিল, মুগ্ধতার সামনে ওষুধটা ধরল। তাড়াতাড়ি খাও, না হলে পেইন কিন্তু বেড়ে যাবে। মুগ্ধতা রাগী চোখে তাকিয়ে ওষুধটা খেয়ে নিল। ওষুধটা খেয়ে আবার শুতে গেলেই স্পর্শ বাধা দিল। মুগ্ধতার দুটো হাত নিজের হাতের মাঝে মুঠিবদ্ধ করে নিয়ে মুগ্ধতার চোখের পাতায় চুমু দিল। মুগ্ধতা চোখ খুলতেই স্পর্শ ওকে বুকে জড়িয়ে নিল। মুগ্ধতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বলল, তোমার ওই চোখে এই রাগ মানায় না মুগ্ধ, তোমার চোখে আগের সেই দুষ্টুমি ভরা চাহনি আর দেখি না। ম্যাচিওর হওয়া ভালো, কিন্তু এতটা ম্যাচিওর হয় না যাতে তোমার নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো হারিয়ে যায়। তুমি যেমন তোমাকে ঠিক সেভাবেই মানায়, লাইক পিঙ্কিশ নাগিন টাইপ তোমার কথায়। কথাটা বলে মুগ্ধতাকে বিছানায় শুইয়ে দিল। ওয়াশরুমে ঢুকে গেল স্পর্শ। মুগ্ধতা বিছানার চাদরটা আঁকড়ে শক্ত করে ধরে আছে, কান্না পাচ্ছে ভীষণ। স্পর্শ সবসময় এমন পাষাণের মতো ব্যবহার করে কেন? হমম ফুপি বলো, কেমন আছো? তনিমা আহমেদ ভারী সুরে বললেন। এভাবে পর পর হয়ে কথা বলছিস কেন মা? মুগ্ধতা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কি যে বলো না তুমি, কোথায় পরপর করে কথা বললাম? আমি তো তোমার মেয়ে, তা পর হলাম কি করে? নাকি তোমার ছেলের জন্য নতুন বউ পেয়েছ তাই আমাকে পর মনে হচ্ছে কোনোটা? উনি মৃদু ধমকের সুরে বলল। থাপ্পড় দেব মুগ্ধ, আর একবার ও এমন কথা বললে? তোর কথা বলার ধরনটা শুনে আমার মনটা কেমন করে উঠল, তাই জন্যই তো এমন বললাম। আর তুই? ও না। মুগ্ধতা এবার সত্যিই হেসে ফেলল, হেসে বলল, তা আমার মা জননীটার কি মন খারাপ? তা নয়তো কি, তোকে বললাম না তাড়াতাড়ি ফিরবি, আমার একা মন টিকছে না। তাছাড়া স্পর্শ তো হসপিটালে আছে এখন, কিছুক্ষণ আগে ফোন করে বলল যে একটা নাকি এমার্জেন্সি অপারেশন আছে, আর রাত্রে বাসায় ফিরবে না, মানে তোদের বাসায় যাবে। কথাটা শুনে মুগ্ধতা চুপ করে রইল, কারণ স্পর্শ হসপিটালে যাওয়ার আগে ওর সাথে খানিকটা তর্ক বিতর্ক করে গেছে মুগ্ধতার বাসায় ফেরা নিয়ে। মুগ্ধতা চুপ করে আছে দেখে তনিমা আহমেদ আবার বললেন, নিতু আর মধু বলে দুটো মেয়ে এসেছিল সকাল সকাল, তোর সাথে দেখা করবে বলছিল, কি যেন দরকার আছে তোর সাথে। নিতু নাম শুনে মুগ্ধতা ঘাবড়ে গেল, তবুও আমতা আমতা করে বলল, কি দরকার আমার সাথে? সেটা আমি কি করে বলি বলতো? সে যাই হোক, তুই তাড়াতাড়ি বাসায় ফের, মা আমার আর ভালো লাগছে না। মুগ্ধতা অভিমান করে বলল, আমি ওই বাসায় এখন ফিরব না ফুপি, আর তোমার ছেলেকেও বলো যেন আমাকে ফেরানোর বৃথা চেষ্টা না করে। ঠিক ধরেছি, স্পর্শ নিশ্চয়ই তোকে কিছু বলেছে তাই না? ছেলেটাকে কিছু বলি না তাই বলে এটা না যে মেনে নেব, আমার ফুলের মতো মেয়েটাকে এভাবে কেউ বকে? ওর অপারেশন শেষ হোক, ওকে যদি না বকেছি তো আমিও ওই পিঙ্কিশ বান্দরের মানা। কথাটা শুনে মুগ্ধতা ফিক করে হেসে দিল। মুগ্ধতার হাসি দেখে তনিমা আহমেদ ও হেসে ফেললেন। আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে মুগ্ধতা বিছানায় বসল কিছুক্ষণ। হঠাৎ করে রোজা এলো। কি গো ননদিনী, তলে তলে টেম্পো চালাও? মুগ্ধতা অবাক হয়ে বলল, কি যা তা বলো ভাবি, আমি আবার কি টেম্পো চালালাম? রোজা ফাজলামি করে বলল, তুমি কতটা কি করো জানি না, কিন্তু রাতবিরেতে স্পর্শ ভাই এসে বউয়ের সাথে আবার ঠিক রোম্যান্স করে চলে যাচ্ছে, আমরাও বুঝি গো, আমাদের ও চোখে পড়ে অনেক কিছুই। কথাটা বলে রোজা হাসল। মুগ্ধতার খানিকটা লজ্জা আর রাগ মিশ্রিত অনুভূতি হচ্ছে। মুগ্ধতা কথা ঘোরানোর জন্য বলল, আহ ভাবি, কি শুরু করলে কি? এবার থামো, তুমি যা ভাবছ তেমন কিছুই না। উনি সিলেট গিয়েছিলেন আর আসার পথে উনি অনেকটাই ভিজে গিয়েছিলেন, তাই এখানে চলে এলেন,
মিরপুর যেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। আহা, তোমাকে এত বিস্তারিত বলতে বলেছে কেউ? রোমাঞ্চ করেছ, লজ্জা পাওয়ার কি আছে? নতুন নতুন বিয়ে করেছ, এটুকু ভালোবাসা দেখাবে না তা হয়? মুগ্ধতার ক্রমশ অস্বস্তি হচ্ছে রোজার এমন কথায়, তাই কথা ঘোরাতে বলল, ভাবি একটা কথা বলবো? হমম হমম, বলো কি বলবে? যখন তুমি জানবে যে তোমার জামাইয়ের ওপর কেউ ক্রাশ খাই, তাকে পছন্দ করে, তাকে নিজের করে পেতে চাই, তখন তুমি কি করবে? কি করব? আবার জামাইকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরব যাতে আমি ছাড়া তার ধারে পাশে কেউ ঘেঁষতে না পারে। কথাটা বলে রোজা হাসতে লাগল। মুগ্ধতা বিরক্ত হয়ে বলল, উফফ, তুমিও না। আমি একটা সিরিয়াস কথা জিজ্ঞাসা করছি আর তুমি সমানে মজা করে চেলেছ। যাও, তোমাকে আর কিছু বলবো না। রোজা মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, শোনো মুগ্ধ, স্বামী নামক মানুষটা না অনেকটা আলাদিনের ওই প্রদীপটার মতো। তুমি যদি তোমার জীবনটাও তোমার কাছে হাজির করে দিতে বলো তাহলে সে তাও দেবে, যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে। স্বামীকে অমান্য করে তার কথার অবাধ্য হয়ে তুমি হয়তো তোমার নিজের কাছে নিজকে বিজয়ী বলে মনে হবে, কিন্তু আল্লাহর কাছে তুমি সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে গণ্য করো যদি তুমি স্বামীর কথার অমান্য করো। স্বামীর ভালোবাসা কখনো ফেরাতে নেই। একটা সম্পর্ক তখনই মজবুত হয় যখন নিজেদের প্রতি বিশ্বাসটা অটুট থাকে। যদি সম্পর্কে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা না থাকে তাহলে সেই সম্পর্ক অর্থহীন। দেখো না, তোমার ভাইয়া আমার সাথে রোজ ফ্লার্ট করে বলে। একটা বাচ্চার বাপ হয়ে গেলাম তবুও গ্ল্যামার কমেনি। আজকেও একটা মেয়ে প্রপোজ করেছে জানো তো রোজা, মেয়েটা কিন্তু অপরূপ সুন্দরী। তোমার ভাইয়ার কথা শুনে আমি কখনো রেগে যাই না, বরং খুব হাসি পাই, কারণ সে আমাকে হাসানোর জন্য কথাগুলো মজা করে বলে। আমার তার প্রতি বিশ্বাস আছে, আমার প্রতি তার অসীম ভালোবাসা আছে, তাই অন্য নারীর প্রশংসা করলেও ওনার নজর আমার থেকে সরবে না কখনোই। তেমনি স্পর্শ ভাইয়া, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। ভাইয়ার চোখে তোমার প্রতি ভালোবাসা যেন স্পষ্ট লক্ষ্য করা যায়। সকালবেলা তোমার পেটে পেইন হচ্ছে বলে তুমি না বলতেই তোমার অসুবিধা বুঝে সে ওষুধ আনতে ছুটেছে। সব পুরুষই একটা নারীকে নিজের করে পেতে চাই, কিন্তু পরে সেই নারীর কষ্টটা কতজন পুরুষ বুঝতে পারে বলো তো? সবাই কিন্তু পারে না। স্পর্শ ভাইয়া নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে। জানো তো, হসপিটালে যাওয়ার আগে আমাকে বলে গেছে তুমি যেন ঠিকঠাক খাওয়া দাওয়া করো, ঠিকঠাক যেন মেডিসিন নাও। সে ফিরলে সেই সামলাবে তোমাকে, কিন্তু তার অনুপস্থিতিতে আমি যেন তোমাকে একটু খেয়াল রাখি। কতজন পারে এমন বলো তো মুগ্ধ? কখনো ভাইয়ার ওপরে রাগ করে তাকে দূরে ঠেলে দিও না। এটা মনে রাখবে, একটা মানুষ তার ওপরেই বেশি অধিকার খাটায় যাকে সে সবথেকে বেশি ভালোবাসে। ভাইয়া তোমাকে কখনো বকাঝকা করলে রাগ করবে না, বুঝবে যে সে তোমার ভালো চাই, তাই খারাপটা তোমার সামনে তুলে ধরে তোমাকে সাবধান করে। যাক, অনেক কিছু বলে ফেললাম, এবার তোমার প্রশ্নের উত্তর পেলে? মুগ্ধতা বিছানায় গুটি গুটি করে শুয়ে পড়ল, থমথমে গলায় বলল, ভাবি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। আমার খুব ঘুম পাচ্ছে, চোখ দুটো বড্ড ক্লান্ত। রোজা মুচকি হেসে মুগ্ধতার কপালে একটা চুমু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল আর বলল, বাবা মা আর স্বামীর ভালোবাসা হল পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, যা কখনো ফেরাতে নেই, তাহলে আল্লাহ নারাজ হয়। মুগ্ধতা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। ঘুম আসছে না, বরং মনের মাঝে অস্থির মাত্রা দ্বিগুণ হচ্ছে, কষ্ট হচ্ছে। তখন স্পর্শকে ফিরিয়ে দিয়েছে ও এই কথা ভেবে। চোখের কোনো নোনা জলের ধারায় বালিশ ভিজছে, ভাঙছে অভিমানের মস্ত পাহাড়। অবেলায় ঘুমিয়েছে মুগ্ধতা। এমন সময়ে ও ঘুমাই না, কিন্তু মাথার মধ্যে হাজার হাজার ভাবনায় অস্বস্তি হচ্ছিল। অস্বস্তি কাটাতে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন দেখল রাত 8টা বাজে। ভাবতেই অবাক লাগল যে এতটা সময় ওকে একবার ও কেউ ঘুম থেকে ডাকল না। হয়তো ওর শরীর ভালো নেই বলে রোজা বলেছে যেন কেউ ওর ঘুম না ভাঙায়, তাই হয়তো আর কেউ ডাকেনি। শুভ্রতাকে ফোন করতে গেলেই মনে পড়ল যে স্পর্শ একবার ও কল করেনি, হয়তো মুগ্ধতার ওপর রাগ করেছে সেই কারণে। বেশি কিছু না ভেবে শুভ্রতাকে ফোন করল। ওর এই অস্বস্তি কাটানোর এই মুহূর্তে একমাত্র উপায় শুভ্রতা, ওকে বলে মনটা হালকা করবে।
শুভ্রতা কল ধরতেই শুভ্রতাকে সবটা বলল মুগ্ধতা। দুপুরবেলার ঘটনা। মুগ্ধতা দুপুরের খাওয়া দাওয়া করে সবে বইটা নিয়ে একটু বসেছে, শরীরটা এতক্ষণে তাও ঠিক হয়েছে। ওর সবচেয়ে অপ্রিয় ফিজিওলজির বইটা হাতে নিয়ে বসেছে। প্রথমে মুখটা একটু কাচুমাচু করলেও পরে নিজেকে সামলে নিল, এমন তো নয় যে এই সাবজেক্টটা পরীক্ষায় হবে না। অপ্রিয় জিনিসটাকে সবচেয়ে প্রিয় জিনিস বানানোর মধ্যে এক অদ্ভুত খুশি লুকিয়ে থাকে যা উপভোগ করার চেষ্টায় আছে মুগ্ধতা। হঠাৎ খেয়াল করল স্পর্শ চটপট শার্ট গায়ে দিচ্ছে। মুগ্ধতা দেখে চোখ ঘুরিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। স্পর্শ বলে উঠল, মুগ্ধ তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাসায় ফিরব। মুগ্ধতা ওর কথা কানে নিল না, জোরে জোরে পড়তে লাগল আরও। স্পর্শ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মুগ্ধ তোমাকে বাসায় দিয়ে আমি হসপিটাল যাব, আর্জেন্ট একটা অপারেশন আছে, উই আর গেটিং লেট, ডু ফাস্ট। মুগ্ধতা স্বাভাবিকভাবেই বলল, আমি যাব না, আপনি একা যান। স্পর্শ একটু রেগে বলল, আমার ওপর রাগটা পড়ে দেখাবে, বাসায় গেলে আমাকে শাস্তি দিও, মাথা পেতে নেব। এখন আপাতত কোনো আর্গিউ চাইছি না আমি, তাড়াতাড়ি রেডি হও। আর তুমি যদি বাসায় যেতে চাও তবে ফাইন, আমি হসপিটাল থেকে এখানেই আসব, রাতে এখানেই থাকব, চিন্তা নেই। মুগ্ধতা বিরক্ত হয়ে বইটা শব্দ করে বন্ধ করে দিয়ে বলল, কেন? এখানে আসবেন কেন? ইম্যাচিওর একটা মেয়েকে ম্যাচিওরিটি দেবেন বলে? আমি তো অবুঝ, কিছু বুঝি না। তাছাড়া আমার মনে হয় না আপনি আমার সাথে ভালো আছেন। আমি অনেকটাই অবুঝ, আপনার সাথে আপনার মতোই কাউকে মানায়। তাছাড়া যতদিন না আমার মনে হবে যে আমি আপনার কাছে থাকার জন্য উপযুক্ত ততদিন আমি ফিরব না। এম আই ক্লিয়ার টু ইউ? স্পর্শ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ভাষায় তুমি ম্যাচিওরিটির সমঞ্জা বলতে যা বোঝ, আমার ভাষায় আমি তা বুঝি না। আমার ভাষায় ম্যাচিওরিটি বলতে সিরিয়াসনেস বা মুখ ভার করে রেগে রেগে কথা বলা নয়, বা দূরে দূরে থাকাও নয়। ম্যাচিওরিটি হয় মনের দিক থেকে। মনের দিক থেকে নিজেকে বড় করতে হবে, মনের দিক থেকে স্বাবলম্বী হতে হবে, সবটা বুঝতে শিখতে হবে। নিজের মনের ভাষার সাথে অনেমর চোখের ভাষা বুঝতে শিখতে হবে, সেদিন তুমি হবে প্রকৃত ম্যাচিওর। আই হোপ আমি তোমাকে বোঝানোর চেষ্টাতে ব্যর্থ হয়েছি। যাই হোপ আমার কাছে সত্যি এনাফ টাইম থাকতো তোমাকে বোঝানোর জন্য, কিন্তু এখন আপাতত নেই। আই নিড টু গো। যেদিন ফিরতে ইচ্ছা হয় ফিরো। কথাটা বলে স্পর্শ চলে গেল। কথাগুলো শুভ্রতাকে বলে থেমে গেল মুগ্ধতা, যতক্ষণ না নিজে থেকে স্পর্শর বুকে মাথা রেখে বলবে যে, সকলের কাছে ম্যাচিওর হলেও আপনার এই মনের শহরে আনম্যাচিওর হয়েই আজীবন থাকতে চাই, এভাবেই আপনাকে দুষ্টুমি করে বিরক্ত করতে চাই। যতক্ষণ না এগুলো স্পর্শকে বলবে ততক্ষণ ওর মনের এই অশান্তি দূর হবে না। ওর রাগ, ওর ভালোবাসা, ওর অভিমান আর ওর পিঙ্কাশ টাইপের সব ব্যবহার সবকিছুই কেবল স্পর্শর জন্য, আর কারোর জন্য নয়। স্পর্শর সাথে ভালোবাসার এই প্রতিযোগিতায় ও নামতে চাই, যেখান থেকে ওদের মাঝে ভালোবাসা বাড়বে, কখনো কমবে না। মুগ্ধতা পড়ার টেবিলে বসে আছে, স্পর্শর দিকে তাকাচ্ছে আর কেবল একটা এটা করে বইয়ের পাতা উল্টেই যাচ্ছে। পড়াশোনা নামক জিনিসটার সাথে এই মুহূর্তে আর সম্পর্ক স্থাপন করা সম্ভব হচ্ছে না। রাত 1টা বাজে, স্পর্শ ফিরেছে 11:30টায়, তারপর ওর সাথে কোনো রকম কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়েছে। না, এভাবে আর পারা যায় না। মুগ্ধতা বইটা বন্ধ করে ধীর পায়ে স্পর্শর পাশে গিয়ে বসল। স্পর্শ পাশ ফিরে শুয়ে আছে। মুগ্ধতা অনেকক্ষণ ধরে বসেই আছে, স্পর্শর দিক থেকে কোনো সারা শব্দ নেই। ও খুব ভালো করেই জানে যে স্পর্শ এখনো ঘুমায়নি। যতক্ষণ না মুগ্ধতা ঘুমায় ততক্ষণ স্পর্শ জেগেই থাকত। বিয়ের আগেও মুগ্ধতা ঘুমাতে যাওয়ার আগে স্পর্শ রোজ ফোন করত, মুগ্ধতা ঘুমালে ও ঘুমাত। স্পর্শর অভিমানের পরিমাণটা কি এতটাই বেশি যে একবার পাশ ফিরে মুগ্ধতার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকে বুকে জড়িয়ে নেওয়া যায় না। মুগ্ধতার চাপা কান্না আসছে, নিমেষেই ফুপিয়ে কেঁদে ফেলতে পারে। মুগ্ধতা এবার সাইড থেকে স্পর্শর গায়ের ওপর মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরল। চোখের জলগুলোকে আর আটকানো গেল না, স্পর্শর শার্ট ভেজাচ্ছে মুগ্ধতার চোখের জল। মুগ্ধতা বলতে শুরু করল,
আমার ডিকশনারিতে থাকা প্রতিটি শব্দের অর্থগুলো বড্ড জটিল, পেরে উঠি না আমি এত কঠিন কঠিন জিনিসগুলোকে মানিয়ে নিতে, বড্ড অসহ্য লাগে আর অবশেষে একসময় ক্লান্ত হয়ে যাই। সেই অর্থে বলতে গেলে ভালোবাসা, ম্যাচিউরিটির সংজ্ঞাগুলোও ভুল। এতদিন ভাবতাম যে মুখে প্রকাশ না করলে ভালোবাসা যায় না, রাগ অভিমান না দেখালে ম্যাচিউরিটি প্রকাশ পাই না, কিন্তু আমার ধারণাকে বারবার ভুল প্রমাণিত করেন আপনি। সত্যি বলতে ভাবলেও ভালো লাগে যে প্রকাশ্যে কেউ একজন আমাকে ভালো না বাসলেও আড়ালে ভালোবাসে। হয়তো সে আর 5 জনের মতো তার ভালোবাসাটাকে প্রকাশ করে পারে না, হয়তোবা প্রকাশ করতে চাই কিন্তু ভালো তো বাসে। আমার এই বেখেয়ালি স্বভাবগুলোকে ভালোবাসে, যেগুলোকে সহ্য করার ক্ষমতা আল্লাহ কেবলমাত্র তাকেই দিয়েছেন, আর সেই মানুষটা হলো আমার পিঙ্কিশ বান্দর মানে আপনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমার প্রতি বিরক্ত হয়ে হয়তো আমাকে ছেড়ে চলেই যেত। কথায় বলে স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক, কথাটা সেই অর্থে আমার কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করেনি কারণ আপনি আমার আদর্শ পরিপূরক, কিন্তু আমি হয়তো সেই দায়িত্বটা পালন করতে অক্ষম। আপনাকে এখন যদি বলি যে আমি আপনাকে খুব ভালোবাসি তাহলে সেটা হয়তো বড্ড হাস্যকর হবে। ভালোবাসি শব্দটা শুনতে ছোট হলেও অর্থটা বৃহৎ। কেউ বা নিমেষেই বলে দেই, আবার কেউ আবার সারা জীবনেও তা বলতে পারে না। ভালোবাসি শব্দটা আজকাল বড্ড সস্তার একটা শব্দে পরিণত হয়েছে, যার গাম্ভীর্যটা যেন আর আগের মতো নেই। বছরের পর বছর ভালোবাসি শব্দটা বলা সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা বড্ড কঠিন। আপনি হলেন আমার জীবনে এমন একজন যাকে আমি অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে যুক্ত করার কল্পনাও করতে পারি না। নিজেকে বড্ড স্বার্থপর করে তার থেকে আপনাকে ছিনিয়ে নিতে ইচ্ছা করে। তবে এটা ভাববেন না যে সুইসাইড করার মতো ভুলটা আমি আর কখনো করব। শেষবার যখন 7টা হজমের ওষুধকে ঘুমের ওষুধ ভেবে খেয়েছিলাম তখনই জীবনের আসল অর্থটা বুঝেছিলাম। সবচেয়ে বেশি জেকে বসেছিল আপনাকে হারানোর যন্ত্রণাটা। যাকে পাওয়ার জন্যই আমি সেগুলো খেয়েছিলাম তাকেই তো আমি আর কখনো পাবো না। মরে গেলে সেখানেই তো আমার জীবনটা শেষ, কিছুই রইল না আর। বাঁচার জন্য ছটফট করছিলাম। মানুষের হয়তো মরার আগের মুহূর্তটাতেই তাদের বাঁচার ইচ্ছাটা বেড়ে যায়। তারাও হয়তো ভাবে ঈশ্বর ভুল করে ফেলেছি, বেঁচে থাকলে মন্দ হতো না। আচ্ছা, আমার কি আর কোনো সুযোগ নেই বেঁচে ওঠার? যতদিন আমি আছি প্লিজ আমি ছাড়া অন্য কাউকে নিজের জীবনে আনবেন না, তাহলে আমার বাঁচার ইচ্ছাটা শেষ হয়ে যাবে। আমি আর সকলের চোখে ম্যাচিওর হতে চাই, কিন্তু আপনার চোখে না, কারণ আমার এমন পাগলামো উদ্ভট ব্যবহার শুধু আপনার জন্য আর কারোর জন্য নয়। আপনার হৃদয়ের শহর জুড়ে থাকবে শুধু আমারই বসবাস, আর যেখান থেকে আমি চিৎকার করে সারা পৃথিবীকে জানতে পারবো এই শহর আমার। কথাটা বলে মুগ্ধতা থেমে গেল। চোখ থেকে নোনা জলগুলো এখনো বড্ড বেহায়ার মতো ঝরে পড়ছে, থামার নাম নিচ্ছে না। মুগ্ধতা স্পর্শর শার্টটা খামচি মেরে ধরল। মানুষটাকে ও হারাতে চাই না, নিজের করে রাখতে চাই। স্পর্শ একটা মলিন হেসে মুগ্ধতার দিকে ফিরে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে চুপটি করে শুয়ে রইল। আবেগে মুগ্ধতার কান্নার বেগ বেড়ে গেল। স্পর্শ মুগ্ধতাকে জড়িয়ে ধরে মুগ্ধতার কপালে একটা ভালোবাসার পরশ একে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা জিনিসটা বলে বলে 1020 জনকে জানানোর মতো এটা সাধারণ শব্দ নয়। আমি নিস্তব্ধে ভালোবাসি। প্রকাশ করা খুব সহজ একটা বিষয়, কিন্তু আমি প্রকাশ করি না। খালি মনে হয় এই বুঝি ভালোবাসা ফুরিয়ে গেল। সে বুঝি দ্বিতীয়বার আর ভালোবাসি শব্দটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আমার দিকে আর চেয়ে থাকবে না, অপেক্ষা করবে না আগের মতো আগ্রহ নিয়ে শোনার জন্য। আগের মতো ছটফটানি আর থাকবে না শুধুমাত্র আমি তাকে ভালোবাসি এই কথাটা শোনার জন্য। তাই এতদিন আমি তোমাকে কখনো বলিনি। আমি বলি না মানে এটা নয় যে ভালোবাসি না, করলাম না প্রকাশ। সমস্যা কোথায়? মুগ্ধতা কিছু বলতে যাবে তখনই স্পর্শ হালকা কণ্ঠে বলল, নো মোর ওয়ার্ডস, ঘুমাও, আমি ভীষণ টায়ার্ড। মুগ্ধতাও শান্ত হয়ে রইল। রোজা ঠিকই বলে, স্বামী নামক মানুষটা হলো একটা বড় আর অদ্ভুত রকমের প্রাপ্তি, যার প্রতি আসবে না কখনো কোনো বিতৃষ্ণা। দেখতে দেখতে আজ মুগ্ধতার লাস্ট এক্সাম। এই কদিনে রাতের ঘুম হারাম করে দিনরাত এক করে পড়াশোনা করেছে। স্পর্শ রাত 3টে অবধি মুগ্ধতার সাথে জেগে থাকত, আবার সকালে 8টার মধ্যে হসপিটাল যেত, তারপর 6টার মধ্যে বাসায় এসে আবার মুগ্ধতাকে নিয়ে পড়তে বসত। পড়াশোনার মাঝে থেকে ওর জীবন অতিষ্ঠ।
আজকে হসপিটাল থেকে স্পর্শ তাড়াতাড়ি ছুটি নিয়েছে, মুগ্ধতার এক্সাম শেষ হলে আজকে ও মুগ্ধতাকে নিয়ে ঘুরতে যাবে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল 428, 430তে এক্সাম শেষ। অবশেষে কিছুক্ষণ পর এক্সাম শেষ হতেই সবাই আস্তে আস্তে বার হয়ে আসতে লাগল, কিন্তু মুগ্ধতাও আসছে না, আর না আসছে শুভ্রতা। স্পর্শ গাড়ি থেকে নেমে রাস্তার সামনে দাঁড়াল। না, এখনো মুগ্ধতা আসছে না দেখে স্পর্শ কলেজে ঢুকতে গেলেই দেখল ওরা দুজন বার হয়ে আসছে। মুগ্ধতা আর শুভ্রতা দুজনের হাতেই একটা করে কার্ড। স্পর্শ এ নিয়ে বেশি ভাবল না, মুগ্ধতা এসে তো ওকে সবটা বলবে, সেই জন্যই। মুগ্ধতা খুশি খুশি মুখ করে স্পর্শর দিকে তাকিয়ে বলল, হাই হ্যান্ডসাম, কি চলে? দাঁত বর করে হেসে স্পর্শ অবাক হয়ে বলল, ডালমে কুচ কালা হে, কি হয়েছে বলো? এক্সাম কি খুব ভালো হয়েছে নাকি খুব খারাপ? মুগ্ধতা আর শুভ্রতা দুজন দুজনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। স্পর্শ জহুরির মতো তাকিয়ে বলল, ঘাপলাটা কি? নতুন করে কোনো শয়তানি করনি তো মুগ্ধ? শুভ্রতা হাসি থামিয়ে বলল, ভাইয়া এই নিন বিয়ের দাওয়াত, বিয়েতে আসবেন কিন্তু। স্পর্শ কার্ডটা হাতে নিতেই বলল, এটা হলো নিতু কুটনির বিয়ের কার্ড। অথোয়াটা বলে আবার হসল। স্পর্শ রোগী চোখে তাকিয়ে বলল, মুগ্ধ, এভাবে কেউ বলে? মুগ্ধতা আরও হেসে বলল, ওয়েও নিতু কুটনি ম্যাক্স প্রো, এবার শান্তি। স্পর্শ কার্ডের লেখা পড়ে বলল, বাহ, এটা তো গুড নিউ, কংগ্রেটস হার। মুগ্ধতা মুখ ভঞ্চি দিয়ে বলল, ফাইনালি আপদ বিদায় হচ্ছে, ইতনি খুশি। শুভ্রতা আর মুগ্ধতা হাসতে লাগল। স্পর্শ গাড়ি স্টার্ট দিল। স্পর্শ ল্যাপটপের দিকে একমনে তাকিয়ে কাজ করছে আর মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে আছে। স্পর্শ কাজ করতে করতে বলল, এভাবে তাকিয়ে নজর দিচ্ছ তাও নিজের জামাইয়ের ওপর? মুগ্ধতা হো হো করে হেসে স্পর্শকে বলল, চলুন না আমরাও আবার বিয়ে করি। নিতু কুটনিরও বিয়ে হচ্ছে, শুধু আমাদেরই হলো না, আমি কত আনলাকি। স্পর্শ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মুগ্ধতার দিকে তাকিয়ে বলল, তো মিস ফারহাত মুগ্ধতা, আপনি আবার বিয়ে করতে চান? কিন্তু কাকে? কে সেই ভাগ্যবান থুড়ি, কে সেই হতভাগা, তার নামটা জানতে আর শুনতে চাই। মুগ্ধতা রেগে ওর হাতের কাছে থাকা বালিশটা এবার ছুঁড়ে ফেলে বিছানা থেকে নেমে বলল, করতে হবে না আপনার বিয়ে, আমি একাই বিয়ে করব। হু। স্পর্শ বাঁকা চোখে তাকিয়ে বলল, একা বিয়ে করবে? কিভাবে? আমাকেও বলো, তাইলে আমিও একটু ট্রাই করব। মুগ্ধতা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, আপনাকে বলবো না, এই না বললেন বিয়ে করবেন না, আপনাকে এসব বলাই বেকার। মুগ্ধতা রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ হাসতে হাসতে বলল, নতুন করে আবার বিয়ে করাই যাই, পিঙ্কিশ নাগিন ভুল কিছু বলেনি। স্পর্শ মুচকি হেসে ওর কাজে মন দিল। মুগ্ধতা সিঁড়ি দিয়ে নামছে আর রাগে গজগজ করছে, হুটহাট করে নামছে। হঠাৎই সামনের দিকে তাকাতেই দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর এদিক ওদিক চাওয়াচাই করছে, হয়তো কাউকে খুঁজছে। মুগ্ধতা ছেলেটাকে দেখে পা পিছলে পড়ে গেল। হঠাৎ হুড়মুড় করে নামার কারণে মেঝেতে ধপ করে পড়ায় বেশ আওয়াজ হল। ছেলেটা মুগ্ধতার দিকে তাকাল। মুগ্ধতার বেশি লাগেনি, শুধু কনুইতে একটু ছিলে গেছে, আর স্পর্শ একবার তা দেখতে পেলে ওর গোষ্ঠী উদ্ধার করে দেবে কথা শোনাতে শোনাতে। মুগ্ধতাও হঠাৎ পড়ে গিয়ে ছেলেটার দিকে বেকুব দৃষ্টিতে তাকাল। ছেলেটা মুগ্ধতাকে ধরতে আসলেই মুগ্ধতা বলল, ইটস ওকে, আমি ঠিক আছি। ম্যাম, একটু দেখে তো নামবেন। মুগ্ধতা থতমত খেয়ে বলে উঠল, আরে না, লাগবে কেন, আমি তো এভাবেই সিঁড়ি দিয়ে নামি, তাই আমার লাগেনি। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে বলল, মানে আপনি এভাবেই নামেন? হমম। এভাবে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে? মুগ্ধতা এবার লজ্জা বোধ করছে, কিন্তু ছেলেটার সামনে আর বোকামো করা চলবে না, তাই একটু ঝাঝালো কণ্ঠে বলল, কেন নামতে পারি না বুঝি? আমি এভাবেই নামি,
আপনার কোনো সমস্যা? ছেলেটা আবুলের মতো হয়ে বলল, না না, আমার কোনো সমস্যা হতে যাবে কেন? আমি তো জাস্ট এমনি বললাম। বাই দ্য ওয়ে স্যার, কি বাসাতে আছে? হম্মম আছে। তবে আপনি কে? ঠিক চিনলাম না তো। ওনার ফ্রেন্ড? ছেলেটা কিছু বলতে যাবে তার আগে মুগ্ধতা বলল, ওহ না না, আপনি ফ্রেন্ড হবেন কেন? ফ্রেন্ডরা কি স্যার বলে নাকি? উনি একটু হেসে বললেন, স্পর্শ স্যার, এর সাথে একটু দরকার ছিল। ওনাকে হসপিটাল পেলাম না, তাই বসায় চলে এলাম। আচ্ছা আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। মুগ্ধতা ওপরে গেল, গিয়ে জোরে ডাকতে লাগল, স্পর্শ, এই স্পর্শ, তোর চেলা এসেছে, দেখ তোকে ডাকে। স্পর্শ মুগ্ধতার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, হোয়াট রাবিশ, কি বলছো এগুলো? নাম ধরে ডাকছো কেন তুমি? মুগ্ধতা মুখ বেঁকিয়ে বলল, আপনি আমার কাজিন, শুধু বিয়ে করতে বললাম করেননি। বিয়ে করলে না হয় স্বামী স্বামী বলে আপনার কান ঝালাফালা করে দিতাম, কিন্তু তা তো হবে না, তাই স্পর্শ ডেকেছি। এনি প্রবলেম? স্পর্শ বুঝতে পারল মুগ্ধতা এখন ঝগড়া করার মুডে আছে, তাই মুগ্ধতাকে আর বেশি কিছু না বলে বলল, চেলা নাকি বলছিলে যেন? হোয়াট এভার, তা কে এসেছে শুনি? আমি কি করে জানব? দেখলাম একটা ছেলে এসেছে, আরিপোনাকে স্যার বলে ডাকছে, যেমন আপনি তেমন আপনার চামচা। স্পর্শ কিছু একটা ভেবে বলল, হাইট ভালোই, চুলগুলো কোকড়ানো, চোখের মনি ঘন বাদামি, চেহারা সাদা ফর্সা, আর ডান কাঁধে একটা ব্যাগ ঝোলানো, রাইট? মুগ্ধতা অবাক হয়ে বলল, হমম, বাট আপনি এত কিছু জানলেন কি করে? স্পর্শ একটা চোখ মেরে নিচের দিকে ছুটল। মুগ্ধতা তো অবাক। মুগ্ধতাও স্পর্শর পিছন পিছন গেল কি হচ্ছে তা বোঝার জন্য। ওপর থেকে তাকিয়ে দেখে ছেলেটাকে জড়িয়ে ধরেছে, রীতিমতো কোলাকুলি করেছে স্পর্শ, যেন অনেক বছর দেখা হল। মুগ্ধতা ওপর থেকে অবাক হয়ে দেখছে ওদের কাণ্ড কারখানা। তাহলে কি এটা স্পর্শের কোনো ফ্রেন্ড? যদি তাই হয় তাহলে মুগ্ধতা তো কখনো দেখেনি ছেলেটাকে, আর স্পর্শকেই বা স্যার বলার মানে কি? স্পর্শ ছেলেটাকে ছেড়ে ওপরে মুগ্ধতার দিকে তাকিয়ে ইশারা করে বলল, মুগ্ধ কাম। মুগ্ধতা অবাক হয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলেই ছেলেটা বলে উঠল, এই ম্যাডাম, আর যেন আপনার সিঁড়ি দিয়ে নামার সেই ইউনিক স্টাইলটা আমাকে আর দেখাবেন না প্লিজ, আমি রীতিমতো শকড। স্পর্শ ছেলেটার দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? ছেলেটা স্পর্শের কাঁধে হাত রেখে বলল, আরে দোস্ত, আর বলিস না, আমি বাসায় ঢুকে এদিক ওদিককে তাকায় তোকে খুঁজছিলাম, কিন্তু তোকে কেন কাউকেই দেখলাম না। তারপর এই পিচ্চি মেয়েটা সিঁড়ি দিয়ে নামছিল, আর হঠাৎ আমাকে দেখে লাস্টের 3টে সিঁড়ি থেকে হুড়মুড় করে গড়িয়ে পড়ল ফ্লোরে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে উনার লাগেনি, তো উনি তখন বললেন যে উনি নাকি এভাবেই সিঁড়ি থেকে নামেন সবসময়, মানে হুমড়ি খেয়ে পড়ে। স্ট্রেঞ্জ না? স্পর্শের কাছে যেন সবকিছু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেল। মুগ্ধতার দিকের রাগী চোখে তাকিয়ে তারপর ওকে বলল, হাতটা দেখাও, কোথায় কেটেছে আমিও দেখি। মুগ্ধতা হাতটা পিছনে লুকিয়ে বলল, না, কোথাও কাটেনি। আর এই ছেলেটা 1 নম্বরের বেয়াদব, ওনার দিকে তাকাতে গিয়েই তো আমি এভাবে পড়ে গেলাম। আর আমাকে সিঁড়ি থেকে কেন? আপনি কি কখনো আমাকে পড়ে যেতে দেখেছেন? ছেলেটা মুগ্ধতার দিকে চোখ টিপ মেরে বলল, প্রেমে পড়ে গেলে নিকি পিচ্ছি? পিচ্ছি কাকে বলছেন? হ্যাঁ, আমি যথেষ্ট বড়। হা। স্পর্শ ছেলেটার দিকে তাকিয়ে বলল, ও তোর ভাবি হয়? কলহার ভাবি। ছেলেটা সেই মুহূর্তে কানে হাত দিয়ে মুগ্ধতার দিকে তাকালো, যেন এই মুহূর্তে মুগ্ধতার সাথে ফ্লার্ট করে পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। তারপর কান ধরে বলল, সরি ভাবি, মজা করছিলাম। আর আপনার সেই, যার জন্য আমাদের স্পর্শ প্রেমে পাগল, আওয়ারা মজনু। মুগ্ধতা অবাক হয়ে তাকাল, মুখ ফুটে বলেই ফেলল, কি? স্পর্শ মুগ্ধতার দিকে তাকিয়ে বলল, তুমি রহিমা খালাকে বলো আমাদের জন্য 2 কাপ কফি করে দিতে, আর তোমাকে তো আমি রাতে দেখে নেব।
মুগ্ধতা এই মুহূর্তে স্পর্শর চোখ রাঙানি থেকে বাঁচার জন্য বলে উঠল, আমি বানাই কফিটা? তুমি ব্ল্যাক কফি পারো? আমি তো সব পারি, বিড়বিড় করে বলল। চাইলে তো এই ছেলের মাথাও ফাটাতে পারি, বেয়াদব একটা, আজ তোর জন্য আমার পানিশমেন্ট মিলবে। স্পর্শ ভ্রু উঁচিয়ে বলল, কিছু বললে? মুগ্ধতা হেসে বলল, না, কিছু বলিনি, না আমি যাই, আপনাদের জন্য কফি নিয়ে আসি। স্পর্শ আর আতিফ নামের ছেলেটা সোফাতে বসল। দুজনের আজ প্রায় 2 বছর পর দেখা, ফোনেও মাঝে মাঝে কথা হয় কিন্তু ঠিক সেভাবে দেখা করা হয়ে ওঠে না। আতিফ স্পর্শর দিকে চোখ মেরে বলল, কি মামা বিয়ে করে নিলে, এদিকে কিছু জানালেও না? স্পর্শ হো হো করে হেসে বলল, আমার বিয়েটা নেহাতি কাকতালীয়ভাবে এত তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে মুগ্ধ এখনো ছোট, ও আর একটু বড় হলে বিয়ে করতাম, ওর বাচ্চামো স্বভাবটা এখনো যায়নি, ওকে দেখে বুঝতেই তো পারছিস। আতিফ হেসে বলল, ভাবি কিন্তু খুব মজার মানুষ আর মনটা অনেক ভালো। স্পর্শ মুচকি হাসল। আতিফ ওর ব্যাগ থেকে একটা কার্ড বার করে স্পর্শর হাতে দিয়ে বলল, মামা বিয়ে করছি, তোর ভাবির, আঙ্কেল আর আন্টির দাওয়াত রইল, বিয়ের প্রথম থেকে তোকে চাই, কোনো কথা শুনছি না। স্পর্শ হাসল, কার্ড খুলে নাম পড়তেই অবাক হল, এখানে যে পাত্রীর নামের জায়গায় নিতুর নাম। এই কার্ড এখন যদি মুগ্ধতাকে দেখানো হয় তাহলে মুগ্ধতা রিফাত আর নিতু দুজনেরই পিণ্ডি চটকাবে। স্পর্শ এই ধক্কাটা সামলে বলল, আচ্ছা, তোর বিয়ে বলে কথা, নিশ্চয়ই যাব। ওদের কথার মাঝে মুগ্ধতা এসে কফি দিয়ে গেল। কফিটা দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, খেতেও হয়তো ভালোই হবে। স্পর্শ মুগ্ধতার থাকাকালীন কিছু বলল না। মুগ্ধতা ওখান থেকে চলে যাওয়ার আগে দেখল স্পর্শর হাতে একটা কার্ড। ওরও দেখার ইচ্ছা হলো খুব যে ওটা কিসের কার্ড। রাত 9টা। মুগ্ধতা ডিনার করে এসে রুমে ঢুকতেই দেখল স্পর্শ কিছু একটা ওয়ার্ডরোবে রেখে লক করে দিল। বিয়ের দিন আতিফকে বর আর নিতুকে বউ হিসাবে দেখবে, তাতে সমস্যা নেই, কিন্তু এখন ওটা মুগ্ধতাকে দেখানো যাবে না। মুগ্ধতা স্পর্শর পিছনে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করল। স্পর্শ লক করে পিছন ঘুরতেই দেখল মুগ্ধতা খুব উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে। ওকে এভাবে দেখে স্পর্শর ভ্রু কুঁচকে এলো। ও মুগ্ধতার দিকে ভ্রু উঁচিয়ে বলল, কি দেখছ এভাবে উকি মেরে? মুগ্ধতা ধরা খেয়ে হেসে বলল, আপনি ওখানে কি রেখে দিলেন লক করে? কিছু না। কথাটা বলে চলে যেতে নিলেই মুগ্ধতা বলল, আপনার ওই ফ্রেন্ডটা কি করতে এসেছিল আর আপনিই বা আমার থেকে কি লুকাচ্ছেন? আবার আমাকে কোনো মিথ্যা বলছেন না তো? স্পর্শ বুঝল মুগ্ধতা এখন ওকে প্রশ্ন করতেই থাকবে, আর যতক্ষণ না ও উত্তর দেবে ততক্ষণ এই একই ভাঙা রেকর্ড চালাতেই থাকবে, তাই ওর বকবাকানি থামাতে বলে উঠল, ওয়েট ওয়েট, তুমি তখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলে আর তোমার হাতও কেটে গেছে, তাই না? আর তার দরুন এখন তোমার একটা পানিশমেন্টও বাকি আছে, তাই না? মুগ্ধতা স্পর্শর কথা শুনে 2 কদম পিছিয়ে গেল, ভয়ার্ত গলায় বলল, একটা ডাক শুনেছেন? স্পর্শ প্রশ্ন করে উঠল, কিসের ডাক শুনি? নাগিনের ডাক নাকি? মুগ্ধতা হাত নাড়িয়ে বলতে লাগল, আরে না না, তা হতে যাবে কেন, আমাকে তো ফুপি ডাকছে, হয়তো কোনো দরকারে। বাট তোমার পানিশমেন্ট এখনো বাকি আছে। মুগ্ধতা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আর চিৎকার করে বলল, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, ভালো রাখুন। দৌড় দে মুগ্ধ। আপনি কোথায় বলুন তো? এখনো আসছেন না কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি আপনার জন্য, আর আপনি ব্যাপাত্তা। শুভ্রতাও চলে এসেছে। আপনার ফ্রেন্ড কি আপনাকে একবারও ফোন করে তাড়া দেয়নি বিয়ে বাড়ি যাওয়ার জন্য? কেমন ফ্রেন্ড আপনার? নাকি নিজের বিয়ে বলে আনন্দে মাথার ঠিক নেই কোনোটা? বিরক্ত হয়েই কথাগুলো বলল মুগ্ধতা। বিরক্ত হওয়ারই কথা, যেখানে স্পর্শর বিয়ে বাড়ি পৌঁছানোর সময় 7টার সময় আর এখন 8টা 15 বাজে।
মুগ্ধতা আর শুভ্রতা ঠিক করেছিল কন্যাপক্ষ হবে, তাই আগেই নিতুর বাসায় চলে গেছে, নিতুর সাথে যথাসম্ভব ভালোভাবেই কথা বলার চেষ্টা করছে। স্পর্শর একটু এমার্জেন্সি অপারেশন পড়ে গিয়েছিল বলে হসপিটাল চলে গিয়েছিল, আর বলেছিল যে 7টার সময় পৌঁছে যাবে। স্পর্শ একটু হাফ ছেড়ে বলল, হয়েছে আমার পেয়ারি পিঙ্কিশ নাগিন। আমি আসছি, আমি অলরেডি হসপিটাল থেকে রওনা দিয়েছি, আর কিছুক্ষণ লাগবে। মুগ্ধতা ভ্রু কুঁচকে বলল, শুনুন, বেশি সেজে রাজপুত্রের মতো হয়ে আসলে খবর আছে, হয়তো এমন হলো নিতু কুন্টি বিয়ের আসরে আপনার ওপর ফিদা হয়ে বিয়ে করতেই না করে দিল আর সবার সামনে বলল যে আপনাকে বিয়ে করবে, তখন কিন্তু আমি ওর চুলের মুঠি ধরে টাকলু বানিয়ে দেব বলে দিলাম। স্পর্শ হাসতে হাসতে বলল, আমাকে দেখলে তুমিই ঘায়েল হয়ে যাবে, তাহলে নিতুর না জানি কি হবে। মুগ্ধতা রেগে বলল, স্পর্শ। আরও বেশি কিছু বলতে গেলেই স্পর্শ বলে উঠল, আচ্ছা পিঙ্কিশ নাগিন, এখন আপাতত ঝগড়া করতে পারছি না, ড্রাইভ করছি তো, আগে পৌঁছাই, তারপর না হয় ঝগড়া করব কেমন? হমম। স্পর্শ ফোনটা রেখে দিল, ফোনটা কেটে দিয়ে ভারী লেহেঙ্গাটা সামান্য উঁচু করে ধরে মুগ্ধতা শুভ্রতার কাছে গেল। শুভ্রতা নিতুর সাথে গল্প করছে, যা মুগ্ধতার সহ্য হচ্ছে না, তাই আর তোড়াতড়ি করে শুভ্রতার কাছে গেল। নিতু মুগ্ধতাকে দেখে বলে উঠল, এই তো মুগ্ধতা, তোমার কথাই বলছিলাম, কোথায় ছিলে এতক্ষণ? আর স্পর্শ ভাইয়াকে তো দেখছি না। মুগ্ধতা সন্দেহের চোখে তাকিয়ে বলল, স্পর্শ ভাইয়ার খোঁজ নিচ্ছ যে তার সাথে তোমার কি? বিয়ের আসরে আমার জামাইকে নিজের জামাই বলে দাবি করবা না তো আবার? নিতু ওর এমন কথায় ঘাবড়ে গেল, বেশ থতমত খেয়ে বলল, কি বলছো এসব? শুভ্রতা মুগ্ধতার হাতে বাড়ি দিয়ে বলল, আহহ মুগ্ধ, কি বলছিস কি? মুগ্ধতা শুভ্রতার দিকে কটমট চোখে তাকাল, নিতুর দিকে মিথ্যা হাসি দিয়ে বলল, আরে আমি তো এমনি বলছিলাম, তুমিও দেখছি মজা বোঝো না একদম, বোকা মেয়ে। বাট নিতুকুন্টি থুককু নিতুপরি, তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, আমার জামাই বাদে সবাই চোখই ফেরাতে পারবে না। আজ ওর বিয়ের দিন, আর আজও মুগ্ধতা নিতুকে স্পর্শর সাথে টেনে আনছে, একটু খারাপও লাগছে। ও হয়তো স্পর্শর ওপর ক্রাশ খেত, কিন্তু ক্রাশকে জীবনসঙ্গী ভবা নেহাতি বোকামো, সেটা নিতু বোঝে, কিন্তু মুগ্ধতা এখনো বোঝে না। হয়তো নামেই মুগ্ধতা সকলের সামনে ম্যাচিওর, কিন্তু ওর স্বভাব আর আচার আচরণগুলো আগের মতোই আছে। ও কি তাহলে কখনো চেঞ্জ হবে না? নিতু আর বেশি কথা বাড়াল না, ওর কাজিনের সাথে কথাবার্তা শুরু করে দিল। মুগ্ধতা শুভ্রতার হাত ধরে টেনে আনল এক সাইডে এনে বলল, তোর মাঝে আমি নিতু কুটনির ছোঁয়া দেখতে পাচ্ছি, তুই ও কি ওর মতো হয়ে গেলি, আমাকে ভুলে গেলি? শুভ্রতা মুগ্ধতার মাথায় টোকা মেরে বলল, পাগল হলি তুই? আর কি সব যাতা বলছিস? আর নিতু আতিফ ভাইয়ার কথা বলছিলেন, এর থেকে বেশি কিছুই না। আতিফের নাম শুনে মুগ্ধতা মুখ বাঁকিয়ে বলল, হা, জানা আছে ওনাকে, নিতু কুটনির ঠিক মানুষের সাথেই বিয়ে হচ্ছে, যেমন ও তেমন ওর জামাই, দুটোই কালি নাগিন। লুকিয়ে ওয়ার্ড্রবের চাবিটা খুঁজে কার্ডট না দেখলে তো এই বিয়েতে এসে টাস্কি খেতাম, তাও ভালো আগে থেকেই ঝোঁক সামলে এসেছি, বিয়ের পর দুই কুটনি গলা জোড়ায়ে ঘুরবে। শুভ্রতা ওকে উপেক্ষা করে বলল, আরে বাদ দে তো, ওই দেখ বর এসেছে, চল গিয়ে দেখি। কথাটা বলে মুগ্ধতার হাত ধরে নিয়ে যেতে লাগল। মুগ্ধতা বলল, কই আমার জামাইটা তো এখনো এলো না। কি হয়েছে, চলে এলে কেন? বাসায় যাব আমি। এখন বাসায় গায়ে কি করবা? বাসায় মানুষ কি করে? ঘুমাই, আমি ঘুমাবো। স্পর্শ হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, মাত্র কিছুক্ষণ আগে ওদের বিয়ে শেষ হলো, আর তুমি এখন বলছো বাসায় যাবে? কি হয়েছে কি তোমার বলো তো মুগ্ধ? মুগ্ধতা রাগী চোখে তাকিয়ে বলল, আপনি কি গাড়ি স্টার্ট দেবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব কোনোটা? স্পর্শ আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল।
সবকিছুই তো ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ যখন নিতুর একটা কাজিন স্পর্শর সাথে কথা বলতে এলো তখনই মুগ্ধতা রাগ করে বেরিয়ে গেল। স্পর্শ ড্রাইভ করছে আর মুগ্ধতা একমনে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রায় 30 মিনিট পর স্পর্শ গাড়ি থামালো। মুগ্ধতা বাইরের দিকে চেয়ে দেখল খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে আলোয় পরিপূর্ণ এটা জায়গা। ব্রিজের ওপর কত দম্পতি দাঁড়িয়ে আছে, আবার কেউ কেউ হাত ধরে কত কথা বলছে। রাতের হাতিরঝিল যে এত সুন্দর হয় সেটা হয়তো মুগ্ধতা আজ নিজের চোখে না দেখলে জানতেই পারত না। মুগ্ধতা গাড়ি থেকে নামল, স্পর্শর দিকে খানিকটা মুগ্ধ নয়নে তাকালো। মনটা ভালো হয়ে গেছে ওর। স্পর্শ মুচকি হেসে ওর হাত ধরে এগোতে লাগল। স্পর্শর অনেক ইচ্ছা ছিল যে মুগ্ধতাকে রাতের হাতিরঝিল দেখাবে, দুজন পাড়ে বসে হাত হাত রেখে গল্প করবে, মুগ্ধ নয়নে একে অপরের মাঝে হারিয়ে যাবে। মুগ্ধতা ব্রিজের কাছে দাঁড়াল। শনশন করে হাওয়া বইছে, তরতাজা অনুভূতি একদম। পাশে দাঁড়িয়ে আছে স্পর্শ। দুজনের এই নীরবতা ভেঙে মুগ্ধতা বলে উঠল, আমার মন খারাপের কারণগুলো আপনার কাছে এত স্পষ্ট কিভাবে বলবেন? আমি তো আজ আপনাকে বলিনি যে আমার কি হয়েছে। স্পর্শ মুচকি হেসে বলল, আমি মনে করি মন খারাপ হতে কোনো কারণ লাগে না। মন খারাপটা সাময়িক, কারণ ছাড়াও হয়। যদিওবা তোমার মন খারাপের কারণ আছে, আমাকে অন্য কারোর সাথে দেখলে তুমি একদম সহ্য করতে পারো না, যেটা তোমার আমার প্রতি ভালোবাসাটাকেই ব্যক্ত করে। আমি বুঝি, আর এটাই হয়তো ভালোবাসা। মুগ্ধতা নদীর দিকে তাকিয়ে বলল, এই প্রকৃতিটাও কত উদার, তাই না? কারোর মন খারাপ সহ্য করতে পারে না, ঠিক কোনো না কোনোভাবেই মনটা ভালো করে দেই। ভালোবাসি আপনাকে, অনুভব করি প্রতিটা মুহূর্তে নিজের সাথে, তাই হয়তো অন্য কারোর সাথে আপনাকে মানতে বড্ড কষ্ট হয়। ভালোবাসি আর ভালোবাসব, আর ভুলেও আপনি অন্য কাউকে ভালোবাসার কথা ভাবলে আপনার খবর আছে। স্পর্শ একটু শব্দ করেই হাসল, তারপর বলল, আমার উত্তর জানবে না যে আমি ভালোবাসি কি? না, জানতে চাইব না, কারণ ভালোবাসি শব্দটা মুখে উচ্চারণ করে বললেই যদি ভালোবাসা যেত তাহলে আজ পূর্ণতা পেত হাজার হাজার ভালোবাসা, কিন্তু তারা তো পায়নি। আর তাছাড়া আপনিই না বলেন যে ভালোবাসি শব্দটা বারবার বললে দ্বিতীয়বার তা শোনার জন্য আগের মতো আগ্রহ কাজ করে না। তাই আমার যেদিন ইচ্ছে হবে সেদিন শুনব, তার আগে নয়। স্পর্শ মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, পিঙ্কিশ নাগিন ও দেখি অনেক কিছু বুঝতে শিখেছে। মুগ্ধ, তুমি কি বড় হয়ে যাচ্ছ? ম্যাচিউরিটি। মুগ্ধতা স্পর্শর দিকে তাকিয়ে চোখ মারল। বাসায় চলুন। হমম। বাসায় ঢুকতেই মুগ্ধতা দেখল চারিদিকে অন্ধকার। অন্ধকার দেখে স্পর্শর পাগাবিটা খামচি মেরে ধরল মুগ্ধতা। অন্ধকারে ও খুব ভয় পাই। স্পর্শ মুগ্ধতার হাতটা ধরল। হঠাৎ করে আলো জ্বলে উঠতেই মুগ্ধতা চোখ বন্ধ করে নিল। তাকিয়ে দেখল বাসার সবাই উপস্থিত সেখানে, এমনকি এর বাবা মা সহ সবাই। মুগ্ধতা বুঝতে পারল না হঠাৎ সকলের একত্রিত হওয়ার কারণ। মুগ্ধতা পাশে তাকিয়ে দেখল বেশ বেলুন আর ফুল দিয়ে ভালোই ডেকোরেট করা। অবাক হয়ে স্পর্শর দিকে তাকিয়ে বলল, এসব কি? স্পর্শ ওর হাত ধরে সামনের দিকে নিয়ে গিয়ে বলল, এনগেজমেন্ট। আজকে তোমার আর আমার এনগেজমেন্ট, আবার বিয়ে করব আমরা। তুমি না বলেছিলে আমাদের কেন বিয়ে হবে না আবার? এবার সবাইকে জানিয়ে বিয়ে করব, সবাই জানবে তুমি আহানাফ মুগ্ধতা। মুগ্ধতা খুশিতে ডগমগ। ও আর স্পর্শ সবাইকে গিয়ে সালাম করল। সবার চোখে মুখে খুশির ছড়াছড়ি। স্পর্শ একটা রিং বার করে মুগ্ধতার হাতে পরিয়ে দিল। মুগ্ধতা কাচুমাচু মুখ করে বলল, কিন্তু আমি তো কোনো রিং কিনিনি আপনার জন্য, তাহলে কি হবে? স্পর্শ মুগ্ধতার গালে হাত বুলিয়ে ওর পকেট থেকে আর একটা রিং বার করে মুগ্ধতার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও পরিয়ে দাও। মুগ্ধতা খুশি হল, খুব খুশি হয়ে স্পর্শকে রিংটা পরাল। আবার ও আর স্পর্শ এক হবে, সবাই জানবে যে ওরা স্বামী স্ত্রী। মুগ্ধতার চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে স্পর্শ ওর রুমে ঢুকল। মুগ্ধতা তো ছটফট করছে যে রুমে কি এমন সারপ্রাইজ আছে যার জন্য ওকে এভাবে চোখ বেঁধে এনেছে। স্পর্শ মুগ্ধতাকে নিয়ে গিয়ে বিছানায় বসাল। মুগ্ধতার চোখ খুলে দিতেই মুগ্ধতা চারিপাশে তাকাল।
কোনো কিছুই নতুনত্ব দেখল না, আগের মতোই তো সব। স্পর্শকে উদ্দেশ্য করে বলল, এত ঘটা করে চোখ বেঁধে রুমে আনলেন যে, কই কিছুই তো দেখছি না স্পেশাল। স্পর্শ মুগ্ধতাকে ওর বিছানার চাদরের দিকে তাকাতে বলল। মুগ্ধতা বিছানার চাদরের দিকে তাকিয়েই আ করে চেঁচিয়ে উঠল। বিছানা থেকে এক লাফ মেরে স্পর্শকে গিয়ে জড়িয়ে ধরল। স্পর্শ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। মুগ্ধতা স্পর্শকে রাগী গলায় বলল, রাত বিরেতে এসব ফাজলামি করার মানে কি বলবেন? স্পর্শ হাসতে হাসতে বলল, ফাজলামি কোথায়, তুমি যেমনটা চাও তেমনটাই তো করেতি। নাগিন বেডশিট দিয়েছি, কেন তোমার পছন্দ হয়নি? কথাটা বলে আবার হাসতে লাগল। মুগ্ধতা রেগে গিয়ে বলল, তাই বলে কোনো কাউকে নাগিন বেড কভার পাততে দেখেছেন? স্পর্শ মুগ্ধতার হাত ধরে বিছানার কাছে নিয়ে যেতে গেলেই মুগ্ধতা হাত ছাড়িয়ে 2 কদম পিছিয়ে গেল। ওটা এখান থেকে সরান, আমার ভয় করছে। নাগিন ও নাগিনকে ভয় পাই। বাহ, শুনে ভালো লাগল। স্পর্শ গিয়ে বেডশিটটা চেঞ্জ করল। মুগ্ধতা ভয় ঘরে ঢোকেনি, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। স্পর্শ রুম থেকে বলল, মুগ্ধ ঘরে এসো, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের নাম শুনে মুগ্ধতা বলল, লাগবে না আপনার সারপ্রাইজ, আপনারা এমন সারপ্রাইজ দেখে আমার কলিজা কেঁপে গেছে, এমন সারপ্রাইজ আমার কখনো চাই না। তাড়াতাড়ি আসো, না হলে পনিশমেন্ট পাবে বলে দিলাম। মুগ্ধতা ভয়ে ভয়ে রুমে ঢুকল। স্পর্শ ওকে ওর পাশে বসতে ইশারা করল। মুগ্ধতা অনেক ভয়ে ভয়ে ওর পাশে বসল। ক্লোজ ইউর আইস। না, আমি আর চোখ বন্ধ করছি না। ওকে, তাহলে চোখ খোলাই রাখো আর সারপ্রাইজটা কেমন হয়েছে বলবে। তারিফ না করলে আমি কিন্তু গিফট ফেরত নিয়ে নেব বলে দিলাম। এখনো গিফটই দেখলাম না, তার আগেই ফেরত নেওয়ার ধান্দা। স্পর্শ একটা ব্যান্ড এনে মুগ্ধতার মাথায় পরিয়ে দিল। মিররে দেখো কেমন লাগছে। মুগ্ধতা তাড়াতাড়ি করে ছুটে গিয়ে আয়নাতে দেখল একটা পিঙ্কিশ নাগিন ব্যান্ড, যেটা ও এতদিন ধরে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। ব্যান্ড পেয়ে মুগ্ধতা এক প্রকার নাচানাচি শুরু করে দিয়েছে। স্পর্শ বলল, পছন্দ হয়েছে? হহম হম্মম, খুব, পুরো পিঙ্কিশ। তবে আপনি এটা কোথায় পেলেন? তোমার জন্য আলাদা করে অর্ডার করে বানাতে হয়েছে। না জানি তারা আমাকে কি পাগলটাই না ভেবেছে। সে যাই হো, আমি ইমপ্রেস। সেই খুশিতে একটা কবিতা শোনাই প্লিজ। প্লিজ প্লিজ, না করবেন না। স্পর্শ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হমম শোনাও। হয়েছি পিঙ্কিশ নাগিন। আপনি পিঙ্কিশ বান্দর। কত সুন্দরী না আমাদের এই প্রেমবন্ধন। পেয়েছি পিঙ্কিশ নাগিন ব্যান্ড। নাচবো আমি ড্যাডাং ড্যাগ। করব নৃত্য বাঁশির তালে। আর ঢাকঢোল পিটিয়ে জানাবেন সবাই রে, আমার ঘরে আছে নাগিন। কেউ হবে না তার সতীন। জামাইটা শুধু তার, তাই কেউ হুদাই নজর দেবেন না আর। কি ভালো না, এই প্রথম কত সুন্দর ছন্দের হয়েছে, কি যে খুশি লাগছে না? অনেক সুন্দর হয়েছে, এবার আপাতত ভালোবাসি। না, আমাদের তো আজ সবে এনগেজমেন্ট হলো, এখনো তো বিয়ে হয়নি। তাই হু আর ইউ ভাইয়া? মুগ্ধ। স্পর্শ ভাইয়া, স্পর্শ ভাইয়া। তাধিন ধিন তাধিন ধিন। সমাপ্ত।